কিন্তু সিরাজদৌল্লার সম্পর্কে ভালো ভালোই বলা হয়, কিন্তু কী ভালো করেছেন সেটা কিন্তু আপনি কোথাও পাবেন না। না মুসলিম ঐতিহাসিকরা লিখেছেন, না ইংরেজরা লিখেছেন, না বাঙালিরা লিখেছেন, না সিরাজদৌল্লার সবচেয়ে কাছের মানুষ ফরাসি যারা তারা লিখেছেন। দুটো জায়গাতে কিন্তু এখনও মানুষ গোলমাল করে আছে। একটা হচ্ছে যে সিরাজউদ্দৌলার ইতিহাস আর সিরাজউদ্দৌলার নাটক, এবং যার ফলে এই যে একটা ডায়লগ, যেটা বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব, যে এই যে ডায়লগটা তৈরি হলো, এটা ইতিহাসে নেই। সিরাজদৌল্লা কি উড়িষ্যার নবাব ছিলেন? না, কার্যত না। উড়িষ্যা কিন্তু তখন বর্গীদের একদম পুরোপুরিভাবে। আজকে যেরকম বিভিন্ন এনজিওগুলো সমাজসেবামূলক কাজগুলো করে থাকে, সেই সময় কিন্তু মসজিদ থেকে অনেক ভালো কাজ হতো। সেখানে এতিমরা থাকতে পারতো, খাওয়া দাওয়া, শিক্ষা, কোরআন পাঠ, কোরআন রচনা, এই সমস্ত কিছু করতে পারতো। এবং মেনলি এতিম মানে যাদের বাবা মা মারা গেছে তারা সেখানে থাকতে পারতো। তো এটা কিন্তু মুর্শিদ কুলি খানের যে ছিল, বংশ পরম্পরায় যে মসজিদগুলো ছিল সেখানে সবগুলোতেই হতো, নাসিরি বংশে। মানে সেটা কাটরা মসজিদেও তারা এতিমদের তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন, শিক্ষার ব্যবস্থা করেছেন। সেটা কিন্তু তার মেয়ের যে মসজিদ সেটাও কিন্তু এখন তো নেই, ভেঙে গেছে, গেটটা আছে, গেটটা দেখে বুঝতে পারি সেটাও কিন্তু বিশাল ছিল। হ্যাঁ, আমরা সামনের অংশের একটা দেয়ালের একটা টুকরো দেখতে পাই। তাহলে মানে মূল মসজিদটাই ধ্বংসপ্রাপ্ত। মুর্শিদ কুলি খানের মিসেসের যে মসজিদটা নসির বানু বেগমের, সেটাও কিন্তু খুব ছোট নয়, সেটাও কিন্তু বেশ বিশাল বড়। কিন্তু আপনি দেখুন, সিরাজদৌল্লার মা যখন মানত করলেন যে আমার ছেলে নবাব হয়ে মসজিদ বানাবে, নবাব হয়ে মসজিদ বানালো, কতটুকু মসজিদ বানালো? সেই মসজিদে কতজন নামাজ পড়তে পারে? সিরাজদৌল্লা আরেকটা মসজিদ বানিয়েছিলেন, জারুদ মসজিদ, কতটুকু? সেটা খুবই ছোট্ট। উনি যখন একটা ইমামবাড়া বানালেন, সেটা কাঠের বানালেন। যার ছবি যদিও কোনো কিছুই পাওয়া যায় না, কিন্তু মানে কাঠের ইমাম, কারণ ওটা ভালো স্টোন, নিজের বাড়িটা বানাতে পারলেন ওরকম সুন্দর করে, প্রাসাদ গৌড় থেকে ইট নিয়ে এসে, পাথর নিয়ে এসে। ইমামবাড়াটা কি সেরকম করতে পারতেন না? সে কাঠের তৈরি ইমামবাড়া কত বড় ছিল তার কোনো বর্ণনা সেভাবে পাওয়া যায় না, জানি না, কিছু পাওয়া যায় না। এক কথায় এই সময় কিন্তু আমরা এমন কোনো মসজিদ দেখতে পাই না যেই মসজিদে এতিমরা থাকতে পারে, তাদের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিতে পারে নবাব। যেটা আমরা মানে নাসিরি বংশের নবাবদের ক্ষেত্রে দেখেছি। একদমই তাই। নাসিরি বংশের সবচেয়ে দুর্বল নবাব বলা হয় সরফরাজ খানকে। তার সময় কিন্তু কোরআন পাঠ, এতিমদের স্বাস্থ্য ব্যবস্থা, তাদের শিক্ষা ব্যবস্থার সমস্ত কিছু দায়িত্ব কিন্তু উনি নিয়েছেন। সবচেয়ে দুর্বল হয়েও কিন্তু উনি অনেক কিছু করেছেন, যেটা কিন্তু পরবর্তী কোনো নবাবের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। হয়তো আমি জানি না, কিন্তু আমার নজরে তো কোনো বইয়ে দেখিনি। অনেক ইসলামিক যারা ঐতিহাসিক আছে তাদের বই পড়েছি, তারা কিন্তু অনেক ভালো ভালো কথা নাসিরি বংশ নিয়ে লিখে গেছেন। কিন্তু সিরাজদৌল্লার সম্পর্কে ভালো ভালোই বলা হয়, কিন্তু কী ভালো করেছেন সেটা কিন্তু আপনি কোথাও পাবেন না। না মুসলিম ঐতিহাসিকরা লিখেছেন, না ইংরেজরা লিখেছেন, না বাঙালিরা লিখেছেন, না সিরাজদৌল্লার সবচেয়ে কাছের মানুষ ফরাসি যারা তারা লিখেছেন। এখন অনেক আধুনিক গবেষণা হচ্ছে, যেখানে সিরাজউদ্দৌলার ভালো দিকগুলোকে খুঁজে খুঁজে বার করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে সেই জায়গাগুলোকে ঠিকঠাক করার। মানে দুটো জায়গাতে কিন্তু এখনও মানুষ গোলমাল করে আছে। একটা হচ্ছে যে সিরাজউদ্দৌলার ইতিহাস আর সিরাজউদ্দৌলার নাটক। একদমই নাটক, সিনেমা, যাত্রাপালা, তার প্রয়োজনটা কেন হয়েছিল সেই জায়গাটা মানুষ কিন্তু অনেক ভুলে গেছে। কারণ সেই সময় ৭১-এর মুক্তিযুদ্ধের সময় একটা স্বাধীনতার প্রতীক, এবং যার ফলে এই যে একটা ডায়লগ, যেটা বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব, যে এই যে ডায়লগটা তৈরি হলো, এটা ইতিহাসে নেই, এটা রয়েছে সিনেমা, যাত্রাপালায়। এই যে ডায়লগটা তৈরি হলো, একটা দেশপ্রেম, মানুষের মধ্যে একটা দেশপ্রেমের একটা ভাবোচ্ছ্বাস তৈরি করা, হ্যাঁ, এবং দেশ বিরোধী যারা, তাদের পরিণতি কি হয়, সেই সময় মীর জাফরকে দেশ বিরোধী, এই ধরনের একটা কনসেপ্ট তৈরি হলো। অথচ দেশ, সেটাই, নবাবরা তো দেশের নবাব নয়। হ্যাঁ, এই যে একটা যে অদ্ভুত একটা চিন্তা ভাবনা তখন থেকে তৈরি হলো। হ্যাঁ, এটা ঠিক। মানে আরেকটা বিষয় বলার আছে, সিরাজদৌল্লা কি উড়িষ্যার নবাব ছিলেন? না, কার্যত না। উড়িষ্যা কিন্তু তখন বর্গীদের একদম পুরোপুরিভাবে। ১৭৫২ সালে যখন আলীবর্দী বুঝতে পারলেন যে আমার বয়স হয়ে গেছে, আর বর্গীদের সাথে লড়াই করে আমার চলবে না, আমার নেক্সট জেনারেশনকে একটা সেফ ব্যবস্থা, তাদের নিরাপদ একটা ব্যবস্থা রাখতে হবে তাদের জন্য, তখন কিন্তু উড়িষ্যাটার সাথে মানে বর্গীদের সাথে একটা আলোচনা করে উড়িষ্যাটা ওদেরকে দিয়ে দেওয়া হলো। একদমই।
তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা তো নবাবই ছিলেন না সিরাজদৌল্লা। কোনোদিনই ছিলেন না। তো উড়িষ্যা থেকে 1 টাকাও ট্যাক্স উনি পেয়েছেন কি আমার সন্দেহ আছে। হ্যাঁ, এবং কারণ সেই ট্যাক্সটা তো পুরোটাই বর্গীরা নিত, মানে মারাঠারা নিত। মারাঠা মানে উনি যখন নবাব তখন অ্যাকচুয়ালি মানে ফুল ফ্লেজে উড়িষ্যা মারাঠাদের দখলে। একদম। উনি বাংলার বিহারের নবাবই উনি করেছেন। এটা কিন্তু অনেকেই জানে না। কিন্তু ওই তবু সে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। শেষ স্বাধীন কথাটাই তো একটা বিতর্ক, মানে এটা তো স্বাধীন হতে পারে, চাকরি নবাবটা। হ্যাঁ, সিরাজউদ্দৌলার ক্ষেত্রে কিভাবে স্বাধীন বলা যেতে পারে, যেহেতু উনি কোনো সনদই আনেননি। স্বাধীন চেতা বলা যেতে পারে, স্বাধীন চেতা হতে পারেন। এবং উনার আরেকটা যে নবাবী হতে গেলে সিরাজউদ্দৌলার পরবর্তী নবাবরাও মুঘলদের কাছ থেকে তারা সনদ নিয়ে এসছেন, মানে অনুমতিপত্র। তার পূর্ববর্তী নবাবরাও নিয়ে এসছেন, সিরাজউদ্দৌলা কোনো নবাব মানে পাননি বা আনেননি। হ্যাঁ, সেই হিসাবে হয়তো স্বাধীন বলা হয় ওনাকে, যে উনি কারো অধীনতা মানেননি। কিন্তু অ্যাকচুয়ালি যেটা যে নবাব মানে উনি যে আবার যদি অন্যভাবে যারা সমালোচক আছেন তারা অন্যভাবে বলেন যে ওটা নয়, অ্যাকচুয়ালি উনি অবৈধ নবাব। উনি যে বৈধতাই পাননি, তাহলে তিনি অবৈধ নবাব। এরকম বক্তব্য যারা অনেক ইতিহাস চর্চাকারী তারা এইভাবেই বলেন যে এটা স্বাধীন নয়, এটা অবৈধ নবাবের পরিচয়। এটা একদমই তাই। সে দুটো মতই আমরা রাখলাম, যার যেটা ভালো লাগবে সেটা নেবে। কিন্তু একটা জিনিস আমি বলবো, সেই সময় নবাবরা কিন্তু সিগনেচারটা কম করতেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে সিল মারতেন। যে কোনো ফরমান যখন জারি করতেন সিল মারতেন। সেই সিলে কিন্তু সিরাজদৌল্লার যে সিল এখনো আছে সেটা, সেই সমস্ত সিলে কিন্তু উল্লেখ থাকতো যে দিল্লির বাদশার অনুগত কর্মচারী বা একটা কিছু। ঠিক আছে, কমল বন্দ্যোপাধ্যায় বইয়ে সেই একদম সে বলাই আছে যে তারা দিল্লির অনুগত কথাটা লেখাই থাকতো। উনি নিজে তো সেই নিজের সিলে মানে একদম ডকুমেন্টসে তিনি মেনে নিচ্ছেন। নবাবরা স্বাধীন হলে নিজের নামে মুদ্রা তারা ছাপায়। বাংলার নবাবরা তো সেই সুযোগ কোনোদিনই পাননি। যা ছিল সে মুঘল মুদ্রাই তারা ব্যবহার করেছেন। তাহলে সুতরাং নবাবদের নিজস্ব কোনো মুদ্রা ছিল না এখানে। এবং ওনারা যেহেতু দিল্লিতে সেই সময় কোনো শক্তিশালী বাদশা ছিল না, সেই সুযোগে মাঝে মাঝে ট্যাক্স পাঠানো বন্ধ করে দিতেন। এবং ট্যাক্স পাঠাতো না বলেই হয়তো বাংলায় বর্গী আক্রমণগুলো হয়েছে। এবং বর্গীদের সেই অকথ্য অত্যাচার, বর্বর অত্যাচার, অনেকে আবার বর্গীদের সমর্থন করে, ভাবে যে বর্গীরা হয়তো বিশেষ করে হিন্দু মেন্টালিটির যারা, যে না ওরা শিবাজির কিন্তু ওরা বাংলার মানুষদের উপর বিশাল অত্যাচার করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মানে যারা বর্গীদেরকে ভালো ভাবেন তারা মূর্খ। ঠিক আছে, মানে আমি একটা দলকে খারাপ বলতে গিয়ে আর একটা দলকে ভালো বলবো সেটা ঠিক নয়। মানে বর্গীদের চেয়ে মানে ওরা যে লেভেলের হত্যা করেছে, যে লেভেলের লুট করেছে, মারাঠারা তো বাংলা শাসন করেনি, বাংলা যেটুকু করেছে সেটা শোষণ করেছে। শোষণ একদম। তারা এসছে রুপিয়ালাও করেছে তারা। হ্যাঁ, শুধু পেয়েছে, টাকা নিয়েছে, যে দিতে পারেনি তাকে মেরেছে। একদম এটাই তো করেছে তারা। মানে স্ত্রী, কন্যা, মেয়ে, মানে কারোরই সম্মান রাখেনি তারা। তাহলে যে ভয়ঙ্কর অত্যাচার করেছে এটা তো অস্বীকার করার জায়গা নেই। এমন নেই যে তারা এখানে শাসক হয়ে বসলো, আমাদের শাসন দেখলো। শাসন দেখতে গেলে সবই দেখতে হয়, ভালো খারাপ সবটা। তারা এসে শুধু লুট করে নিয়ে গেছে। একদমই তাই। এবার এই লুট করার যে ওদের অজুহাতটা ছিল, সেটা কি দিল্লির বাদশাহ এদেরকে চত আদায় করতে পাঠিয়েছে। একদম। আমি জানি না যে নবাবরা যদি মানে সেই সময় নিয়মিত ট্যাক্স পাঠাতেন তাহলে সেটা হতো কিনা। যারা শয়তান তারা খারাপ কাজ করতে আমার মনে হয়। এবং কিন্তু একটা অজুহাত পেয়ে গেছে। মুর্শিদ কুলি খান আমলে এই আক্রমণ হয়নি, সুজাউদ্দিনের আমলে এই মারাঠা আক্রমণ হয়নি। মুর্শিদ কুলি খান বছরে 1 কোটি নিয়মিত, এবং সেই টাকাতেই আমাদের ঔরঙ্গজেবের বলতে গেলে চলতো। মুঘল পুরো দাক্ষিণাত্যের যুদ্ধ চললো বাংলার টাকায়। হ্যাঁ, এবং যখন সরফরাজের পর যখন আলীবর্দী এলেন তখনই কিন্তু শুরু হয়ে গেল এই আক্রমণটা। এবং সেই সময় এবং ওই একটাই কারণ যে তারা ট্যাক্স না পাঠানো। আলীবর্দী থেকে ট্যাক্স পাঠালো না। আমরা গর্ব করে বলি স্বাধীন নবাব, ট্যাক্স পাঠাবে একদম যে পাঠানি তাও নয়, কিন্তু যখন দেখেছে যে কোথাও একটু না পাঠালেই নয় তখন পাঠিয়ে শান্ত করেছেন। কিন্তু আসলে ওনার আর্থিক সমস্যা ছিল, তো উনি তো যুদ্ধ বিগ্রহে টাকা শেষ করে দিয়েছেন। একদমই তাই। হ্যাঁ, উনি পাঠাবেন কোত্থেকে? ট্যাক্স পাঠানোর মতো ক্ষমতা ছিল না ওনার সেই সময়। আর এই সব কিছুর পরে যেটা আমার সবচেয়ে খারাপ লাগে, যে দুজন মানুষকে প্রজা হিতৈষী ভাবা হয়, এক হচ্ছে সুজাউদ্দিন আর 2 হচ্ছে নওয়াজেদ আহমেদ খান। এই দুজনের কথা কিন্তু আমরা মুর্শিদাবাদের মানুষরাই ভুলে গেছি। বাংলার মানুষ তো বাদই দিলাম, আমরা মুর্শিদাবাদের মানুষজনই কিন্তু এই দুজনকে নিয়ে আলোচনা করি না, ভাবি না, তাদেরকে শ্রদ্ধা জানাই না। কিন্তু এরা যে কি পরিমাণে প্রজাদের কথা ভাবতেন সেটা কিন্তু ইতিহাস উল্লেখ আছে। আজকে মুর্শিদাবাদে ঢুকতে গেলে প্রথম যে গেটটা পার করে নবাবী কেল্লার মধ্যে আমরা ঢুকি, যে ত্রিপুলিয়া গেট,
সেটাই তৈরি করেছেন সুজাউদ্দিন। সুজাউদ্দিনের। আজকে যে দক্ষিণ দরজা, যেটা দিয়ে নবাব প্যালেসের ভেতরে যাওয়া যায় যেগুলো দিয়ে, সেটাও তৈরি করেছিলেন সুজাউদ্দিন। ভীষণ শৌখিন মানুষ ছিলেন, মানে ঢেলে সাজিয়েছিলেন সুজাউদ্দিন, কিন্তু সেই নবাব আজ অবহেলিত। মানে আজকে অনেক আনন্দ হচ্ছে, অনেক নবাবকে স্মরণ করা হচ্ছে, সুজাউদ্দিনের নাম কেউ উচ্চারণ করে না। এবং আপনি দেখুন সিরাজদৌল্লা এবং নবাব নওয়াজ মোহাম্মদ খাঁ, তার নাম, তাকে তো মানুষ ভুলেই গেছে। সেই নামে যে কেউ নবাব ছিল এটা মানুষ ভাবতে পারে না। অথচ উনি ডেপুটি নবাব ছিলেন, মানে যাই হোক, আমাদের বাংলা বিহার উড়িষ্যার বাংলার নবাব ছিলেন উনি। হ্যাঁ, কিন্তু বকলমে মুর্শিদাবাদেরই বাংলা বিহার উড়িষ্যার নবাবই তো উনিই চালিয়েছেন। আলিবর্দী তো 10 বছর ধরে তো যুদ্ধক্ষেত্রেই ব্যস্ত ছিলেন। একদমই তাই। কিন্তু আলিবর্দী যখনই যুদ্ধ করতে যেতেন তখন বাংলার সুবাটাকে বকলমে তো উনিই দেখতেন। একদম, যে কারণে ঘসেডি বেগম ভেবেছিলেন যে আলিবর্দী মারা গেলে নবাব নওয়াজ মোহাম্মদ খাঁ হবেন পরবর্তী নবাব, সেই আশাটা করেছিলেন। এবং একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, যখন নওয়াজ আহমেদ খান অসুস্থ হলেন তখন কিন্তু আলিবর্দীর ডাকে ওনাকে নিয়ে কিলানি জামাতে চলে এসেছিলেন ঘাসেডি বেগম। তখন কিন্তু ঘাসেডি বেগম ভয় পাচ্ছিলেন যে সিরাজদৌল্লা হয়তো এনাদেরকে বিষ দিয়ে মেরে ফেলতে পারবে। তখনও কিন্তু এই যে চক্রান্ত বলুন বা ইংরেজদের সাথে এদের যোগাযোগ বলুন, কোনোটাই হয়নি। তখন যিনি অসুস্থ তখনও কিন্তু বিষ দেওয়ার কথা মানে ভয় পাচ্ছিলেন, নিশ্চয়ই কোনো কারণ ছিল। আর এই ভদ্রলোক কতটা ভালো ছিল আমি একটা কথাই বলবো, এনার নিজের সন্তান ছিল না, একরামদৌল্লাকে দত্তক নিয়েছিল। সিরাজদৌল্লা নিজের ভাই, সেই একরামদৌল্লা যখন বসন্ত রোগে মারা গেল, সেই পুত্র শোকে, সৎ পুত্র, নিজের ছেলে নয়, কিন্তু নিজের ছেলে নয়, পুত্র, সৎ পুত্র সে মারা গেছে, সেই শোকে তিনি অসুস্থ হয়ে বছর খানেকের মধ্যে মারা গেলেন। এবং সে কিন্তু সিরাজেরই ভাই, সিরাজেরই আপন ভাই, আপন রক্ত। তাহলে কতটা উনি ভালো মানুষ ছিলেন আপনি ভাবুন, কতটা সেন্সিটিভ মানুষ। আজকের দিনে যেটাকে আমরা বলি এবং মানবিক দিক। এবং উনি মারা গেলেন, তারপরেই কিন্তু তার সমস্ত সম্পত্তি দখল করলো সিরাজ, ঘসেডিকে বন্দি বানিয়ে। সিরাজদৌল্লা নবাব হয়ে সেকেন্ডে তো তাই করলেন। হ্যাঁ, প্রথম কাজটাই হলো যে ঘসেডি বেগমকে বন্দি করে নবাব নওয়াজ মোহাম্মদ খানের সমস্ত সম্পত্তি তিনি ক্রোক করলেন। কে প্রথম শত্রুতা করেছে? তখন তো এই চক্রান্ত, পলাশির চক্রান্ত তো শুরুই হয়নি না, পলাশির চক্রান্ত অনেক পরে, তারপরে। এবার কথা হচ্ছে আপনার সম্পত্তি আছে, আপনাকে এলাকার মানুষজন ভালোবাসে, আপনি একসময় ভালো কাজ করেছেন, এইবার অন্য একজন এসে প্রথমে আপনার সম্পত্তি লুট করে নিল, আপনি কি করবেন? সে চুপচাপ বসে থাকবে? সেও তো চাইবে, এবার তার এটা তো শত্রুতা তো তৈরি হয়ে গেল, ওখানেই তো তৈরি হয়ে গেল। আমরা মির্জাফরকে বলুন বা ঘাসেডি বেগমকে বলুন, অনেকে ভুল বুঝি একটা কারণ যে এদের জন্য আমাদের দেশে ইংরেজরা আসতে পেরেছিল এবং 200 বছর ধরে তারা আরও বেশি অত্যাচার করে গিয়েছে। কিন্তু এটা তো সত্যি কথা যে ঘাসেডি বেগমের সঙ্গে অন্যায় করা হয়েছে। অবশ্যই ঘাসেডি বেগম যদি ইংরেজদের সাথে চক্রান্ত করেও থাকে সেটা শেষ পর্যায়ে, কিন্তু তার আগেই কিন্তু ঘাসেডি বেগমের সম্পত্তি লুট হয়ে গেছে, চক্রান্তর অনেক আগে ঘটনা। মির্জাফরকে নিয়ে যে এত চর্চা হয় সেটা ধরুন নাটক, নোভেল বা আমাদের তৎকালীন বাংলা 71-এর মুক্তিযুদ্ধের সময় কিছু মানে তৈরি হয়েছিল, কিছু পালা তৈরি হয়েছিল সেই সব কারণে। কিন্তু মির্জাফরের যে ধরনের বেইমানি করুক বা যাই হোক না কেন, তার আগে যদি আমরা বাংলার সুলতানি সময়টা দেখি, প্রায় 60 জনের বেশি সুলতান আমাদের বাংলায় ছিলেন। হ্যাঁ, কিছু পরাধীন সুলতান, কিছু স্বাধীন সুলতান ছিলেন। তো সেক্ষেত্রে যে একটা সুলতান বা একটা বংশকে সরিয়ে আর একটা বংশ যেভাবে এসছে, সেখানে একজন দাসীও হত্যা করেছে সুলতানকে, বা একজন দাস বা তার প্রহরী, খোঁজা প্রহরী, সেও হত্যা করে মানে সুলতানদের সিংহাসন দখল করেছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর সেই ইতিহাস, যে ইতিহাসগুলো চর্চা এখন হয় না। শুধুমাত্র আমাদের সব রাগটা কি, যে 200 বছর আমরা ইংরেজদের গোলামি করেছি এবং তার সূত্রপাত হয়েছিল পলাশির যুদ্ধের পর থেকে। সেখানে বিশ্বাসঘাতকতা করেছিলেন মির্জাফর, তাই মির্জাফরের মতো বড় বেঈমান আর কিছু হয় না। কিন্তু মির্জাফর অনেক উচ্চ বংশীয় মানুষ, সৈয়দ বংশীয় মানুষ, এবং এটা অনেকেই জানেন না। আজকে আমাদের নবী সাহেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি কন্যা ফাতেমা, তার যিনি হাজবেন্ড চতুর্থ খলিফা হযরত আলী, তারই তো বংশধর হলেন মির্জাফর, সৈয়দ বংশীয়। তাহলে হ্যাঁ, কিন্তু এই মানুষ বিশ্বাস করে না। আমি অনেক জায়গাতে বলার চেষ্টা করেছি, বিশ্বাসই করে না। আপনার নেট দেখে নিন সৈয়দ বংশ কাদের, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যে মানে নামের আগে সৈয়দ, প্রত্যেকেই সৈয়দ মীর মোহাম্মদ জাফর আলী খান নামের আগেই তার সৈয়দ। এখনো ইরানে সৈয়দ বংশের মানুষদের অনেক শ্রদ্ধার সঙ্গে, এবং ইরাকে যে হযরত আলীর যে সমাধি আছে সেখানে চাবি রক্ষার দায়িত্ব যেটা, সেটা এই সৈয়দ কবরের দায়িত্বে যিনি থাকেন। হ্যাঁ, তো সেই কাজটা মির্জাফরদেরই পূর্বপুরুষরা করে আসছেন।
মানে সৈয়দ বংশীয় মানুষরা, সৈয়দ বংশের মানুষরাই করে আসছে। পুরুষ নাও হতে পারে, তার কারণ আলাদা ব্রাঞ্চ হতে পারে, অনেকগুলো ব্রাঞ্চ হয়ে যায়, ঠিকই। সৈয়দ বংশী। যাই হোক, কিন্তু তাদের রক্তের কিন্তু সূত্রপাতটা সেখান থেকে। তাহলে পলাশির যুদ্ধে মির্জাফরের বেইমানি তকমানিটা জুটলো, কিন্তু মির্জাফরের এই উচ্চ বংশধারা দেখেই কিন্তু নবাব আলীবর্দী খাঁ তার বোনের সাথে মির্জাফরের বিয়েটা দিয়েছিলেন। তাহলে হ্যাঁ, একমাত্র পরিচয় ছিল উচ্চ বংশের সন্তান, সেই দেখে তো বিয়েটা হয়েছিল মির্জাফরের সঙ্গে। আমাদের যে শাহ খানম, বেগম শাহ খানম, যিনি আলীবর্দী খাঁর বোন, তো তার বিয়েটা কিন্তু আলীবর্দী ওইভাবেই দিয়েছিলেন যে একজন উচ্চ বংশের সন্তান, তার সঙ্গে আমি বিয়ে দিই। তখন কিন্তু বেইমানি তকমা লাগেনি, বেইমানি তকমা লেগেছে পলাশির যুদ্ধের পর। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, ঠিক একই রকমভাবে সিরাজদৌল্লার যখন বিয়ে দেওয়া হয় ইরাজ খানের মেয়ের সাথে, একই কারণে কিন্তু ইরাজ খানের মেয়ের সাথে সিরাজদৌল্লার বিয়ে দেওয়া হয়। তারাও কিন্তু খুব উচ্চবংশীয় এবং খুব প্রভাবশালী, এবং মুঘল দরবারের সঙ্গে ভালো যোগাযোগ ছিল, ছিল। সেই ইরাজ খানও কিন্তু পলাশির যুদ্ধ থেকে যখন সিরাজদৌল্লা পালিয়ে চলে আসলো, তখন সিরাজদৌল্লাকে হেল্প করেননি। কেন হেল্প করেন? তার আপন জামাই, একমাত্র কন্যা, করতে পারতেন তো, কেন করেননি? তাহলে সমস্ত আমলা যারা সেই সময় যারা সম্মানীয় ব্যক্তি, তাদের মধ্যে কেউ তো হেল্প করতে পারতো। এমন নয় তিনি হিন্দু, মানে অনেকেই বিচার করে তো এখন বর্তমান যুগে অনেক যে কোনো কিছুতে অদ্ভুত একটা ব্যাপার জুড়ে গেছে, ধর্ম জুড়ে যাচ্ছে। ইতিহাস চর্চা করতে গিয়ে ধর্ম চর্চা করে ফেলছেন মানুষ। হ্যাঁ, তো কিন্তু ইরাজ খাঁ তো আর হিন্দু ছিলেন না, তাহলে তিনি বিরোধিতা করলেন কেন? হিন্দু দুজন মানুষই সিরাজদৌল্লার সবচেয়ে বড় সর্বনাশটা করেছিল। এক হচ্ছে মীর মদন, মদন ছিলেন তিনি আগে, যার মেন কাজ ছিল কিন্তু খুব খারাপ। মীর মদনের নাম মীর মারদানও পাওয়া যায় কোথাও কোথাও। হ্যাঁ। এবার তিনি পরবর্তীকালে মুসলিম ধর্ম নিয়েছিলেন সম্ভবত। এই এক ভদ্রলোক, আর দুই হচ্ছে এই মোহনলাল, যাকে দেশপ্রেমিক হিসেবে চিহ্নিত করা হয়, যিনি তার মেয়েকে বোনকে এগিয়ে দিয়ে ক্ষমতার অলিন্দে এসেছিলেন। এবার এদের কিন্তু বংশমর্যাদা সেরকম ছিল না। এবার মোহনলালকে বলা হলো যে ইনি মহারাজ, সেই সময়কার যত উচ্চপদস্থ আমলা আছে সবাইকে গিয়ে বলো যাও তোমরা এবার মোহনলালকে স্যালুট করো। এবার সেই সময় বংশ পরম্পরায় যারা উচ্চ বংশীয় মানুষ, যারা আমলা, তারা মোহনলালের মতো একজন মানুষকে, যে নিজের বোনকে এগিয়ে দিয়ে ক্ষমতায় এসেছে, তাকে স্যালুট করবে, এটা তো সবসময় মেনে নেওয়া যায় না। কারণ মোহনলালের মুর্শিদাবাদে আগমন নিয়ে অনেকগুলো তথ্যের মধ্যে একটা তথ্য হচ্ছে যে মোহনলালের বোনকে বর্গীরা অপহরণ করেছিল, এবং বোনের সন্ধান করতে করতে বর্গীরা যেহেতু মুর্শিদাবাদের দিকে ধাওয়া করেছিল, মোহনলাল মুর্শিদাবাদে আসে এবং সিরাজের সঙ্গে তার আলাপটা হয়। মোহনলালের মুর্শিদাবাদে আগমনের আর কোনো কিন্তু তথ্য পাওয়া যায় না। হঠাৎ মোহনলাল মুর্শিদাবাদে কেন এলো, কেনই বা সিরাজের সঙ্গে, কারণ আলীবর্দীর সময় মোহনলালের কোনো খবর পাওয়া যায় না। হঠাৎ করে একটা মোহনলাল, যার কোনো পূর্ব পরিচয় নেই, যার কোনো বংশ মর্যাদার কোনো গল্প পাওয়া যায় না, সেই সময় কিন্তু বংশমর্যাদাটা বা আমলা হওয়ার একটা বিশাল ব্যাপার ছিল। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে মোহনলাল এসে গেল কোত্থেকে? যেটুকু জানা যায় এইটুকুই, যে মোহনলালের তার বোনকে উদ্ধার করার জন্য এখানে এসেছিলেন এবং এখানে সিরাজের সাহায্য নিয়েছিলেন। পরে সেই বোন উদ্ধার হয় এবং তার আর মানে সমাজে তার ঠাঁই হয় না, ফলে তাকে নবাবদের হারেমে তাকে রেখে দেওয়া হয়। একদমই তাই, যেটুকু তথ্য পাওয়া যায় সেই। এবার অনেকেই বলবেন যে মোহনলাল বা মীর মদন এরা তো সিরাজদৌল্লাহকে সাপোর্ট করেছিল, তাহলে এরা তো ভালো অবশ্যই। না, আমি কিন্তু সেইভাবে দেখি না। তার কারণ বাকি আমলাদের সাথে কিন্তু সিরাজদৌল্লাহ ঝামেলার কারণই হলো এই মোহনলাল। তো বাকি আমলাদেরকে সরিয়ে দিয়ে মোহনলাল যখন নিজেকে রিপ্লেস করে নিজের উচ্চ ক্ষমতায় আসছে, তো মোহনলালের এখানে যুদ্ধ না করে বা সিরাজদৌল্লাহকে সাপোর্ট না করে কোনো ছিল না। কারণ মোহনলালের আর কোনো অপশন নেই। বাকি আমরা যারা, ইরাজ খান তার নিজস্ব সত্তা আছে, তিনি বংশ পরম্পরায় উচ্চ বংশীয় মানুষ এবং দিল্লির দরবারের সাথে তার ভালো যোগাযোগ আছে। সিরাজদৌল্লার মতো একজন নবাব থাকলো কি গেল, তাতে ওনার সত্তাতে কোনো প্রভাব ফেলে না। কিন্তু সিরাজদৌল্লাহ যদি মোহনলালকে বা মীর মদনকে না দেখে বা সিরাজদৌল্লার ক্ষমতা যদি চলে যায়, তাহলে কিন্তু এদের দুজনের কোনো অস্তিত্ব নেই। এরা বাধ্য ছিল সিরাজদৌল্লার হয়ে লড়াই করার জন্য। যখন ইংরেজদের 3000 বা 3200 সেনার বিরুদ্ধে সিরাজদৌল্লার 50,000 সেনা গেল, তার মধ্যে তো বিশ্বাসঘাতক বলুন বা সিরাজদৌল্লাহকে হেল্প করেনি এরকম সেনার সংখ্যা বলুন 15,000, বাকি তো 35,000 সিরাজদৌল্লাহর অনুগতই ছিল। এই 35,000 সেনা কেন 3200 ইংরেজ সেনাকে পারল না? একটা বড় কারণ হচ্ছে যে পলাশির যুদ্ধ সিরাজউদ্দৌলা গিয়েছিলেন ঠিকই, কিন্তু উনি তো নিজের যুদ্ধক্ষেত্রে নামেননি। একদমই তাই। এবং আরেকটা ব্যাপার, নবাব, আমরা কিন্তু পূর্ববর্তী নবাবদের মানে আলীবর্দী থেকে শুরু, আলীবর্দী কেন, আমাদের মুর্শিদ কুলি খাঁ বলি বা আলীবর্দী বলি বা আমাদের সরফরাজ
বলি বা সুজাউদ্দিন বলি, প্রত্যেক নবাব কিন্তু যুদ্ধক্ষেত্রে নিজে অস্ত্র ধরে যুদ্ধ করেছেন। সরফরাজ খাঁ হাতির পিঠ থেকে রীতিমতো আক্রমণ করেছেন এবং হাতির পিঠের উপরে তিনি নিহত হয়েছিলেন ওই অবস্থায়, মানে যুদ্ধরত যুদ্ধ ময়দানে। কিন্তু পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা তাঁবু থেকেই বেরোননি। তাহলে তিনি তার বন্ধু বান্ধব কিছু নর্তকী নিয়ে গেছিলেন সেখানে, এবং যে নর্তকী বা যে সমস্ত মহিলারা ছিলেন সেখানে সেগুলোকে মির্জাপুর পরবর্তীকালে ইংরেজদের গিফট করেছিলেন পলাশির যুদ্ধের পরবর্তী, সেটা ইতিহাস বলছে, ইতিহাসে আছে। তাহলে আপনি 35,000 সেনা নিয়ে পারছেন না, সেটা কলঙ্কিত নয়। আর 15,000 সেনা যারা নিষ্ক্রিয় থাকলো, জাস্ট নিষ্ক্রিয় থাকলো, তারা কিন্তু ইংরেজদের হয়ে যুদ্ধ করেনি, তাদের উপর সব দোষ দেওয়া যায়। আর পলাশির যে চক্রান্ত, সেটা মির্জাফর একা করেনি, তার সাথে জগৎ সেঠ ছিল, আরো অনেকে ছিল, কৃষ্ণচন্দ্র ছিল, মানে বিশেষ তাহলে করে সেই সময় জমিদাররা তো প্রত্যেকেই, মানে এমনকি কেউ করেনি। আমলা বীরভূমের রাজা, যে যারা পাঠান রাজা যারা ছিল, তারাও সেনাবাহিনী পাঠাচ্ছি বলে কিন্তু তারা পাঠায়নি। পলাশির যুদ্ধ যখন শেষ হয় তখন তারা খবর নেয়। তাহলে আলটিমেটলি কিন্তু কোনো আমলা, কোনো ক্ষমতাশালী সেনাপতি, মানে সেটা কিন্তু হিন্দু মুসলিম দেখলে তারা কিন্তু পাঠান, আফগান, হ্যাঁ, পাঠাতেই পারতো, তারা পাঠাতেই পারতো। সরফরাজ খানের সময় যেটা হয়েছে, সরফরাজ খানের যখন হত্যা হয়ে গেছে, উনি মারা যাওয়ার পরেও কিন্তু ওনার যারা অনুগত ছিল তারা দলে দলে এসেছে, জানে যে তারা পারবে না, তবু আলীবর্দীর সাথে তারা লড়াই করে গেছে। এমনকি সরফরাজ যুদ্ধক্ষেত্রে মারা যাওয়ার পরও সেই সময় আমরা বেশ কয়েকজন বীর সেনানায়কের কথা পাই যারা কন্টিনিউ যুদ্ধ করে গেছেন, এবং সরফরাজ যে মারা গেছে সেটা প্রচারও করেননি। গোপনে রাতের অন্ধকারে তারা মুর্শিদাবাদে সরফরাজের দেহ নিয়ে এসেছেন, কিন্তু নিজেরা তাদের জীবন যতক্ষণ ছিল তারা কিন্তু লড়াই করে গেছে। সিরাজউদ্দৌলার ক্ষেত্রে কেন এরকম হলো না? আর সিরাজউদ্দৌলা যে মুহূর্তে, একজন আমলাও কি সিরাজউদ্দৌলাকে সাপোর্ট করতে পারতো না? এগুলো খুব আশ্চর্যের বিষয়, আমরা কেউ অত ভাবি না বিষয়টা। আমরা সেই যে ওই যে বাংলা বিহার উড়িষ্যা, হ্যাঁ, সেই একটা ইংরেজদের 200 বছরের গোলামি, মানে আসলে ইংরেজরা আমাদের উপর এতটাই অত্যাচার করেছিল যে ইংরেজদের যারা শত্রু ছিল, ঠিক, তারা আমাদের বন্ধু, আমরা এইভাবেই দেখেছি। আমার খারাপ লাগে এই জায়গাতে যে সুজাউদ্দিনকে কেন ভুলে যাচ্ছি আমরা। ওনার মিসেস আজিমুন্নেসা বেগম, উনি ধর্মপ্রাণ মহিলা ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন তিনি। তাকে রটিয়ে দেওয়া হলো যে তিনি কলজে খাকি মানুষ, এবং সেই বদনাম প্রায় 200-300 বছর অবধি বদনাম নিয়ে তিনি ছিলেন। এখনো বহু লেখক এই নিয়ে কত গল্প রচনা করেছেন, কত নাটক তৈরি হয়েছে, কেউ কোনোদিন এটাকে খুঁজে পর্যন্ত দেখেনি যে এটা যে আসল সত্যতা কি। আমার তো এটা ইচ্ছাকৃতভাবে একটা রচনা করা হয়েছে যাতে অন্য কোনো মানুষের কলঙ্কটাকে ঢেকে দেওয়া যায়। একদম, দেখুন এটা খুব স্বাভাবিক ব্যাপার। যখনই একটা রাজা বলুন, নবাব বলুন, বা বর্তমান দিনের সরকারের কথাই বলুন না কেন, যে সরকারই হোক, আমি কোনো পার্টিকুলার কোনো সরকারের কথা বলছি না, একটা সরকার পতনের পর পরবর্তী যে সরকার আসে সেই সরকার সবসময় বলে যে আমি মানে একটা শেষ অবস্থায় এসে দাঁড়িয়েছি, আগের সরকারের সব খারাপ ছিল, আমি একটা ভগ্নস্তূপে পড়েছি, বা আমি একটা এত খারাপ কাজ করে গেছে আগের সরকার যে আমি আর সামলাতে পারছি না, মানে আগের সরকার সবই খারাপ করে গেছে। তো সেক্ষেত্রে আলীবর্দীর সময় ঠিক একই ঘটনাই ঘটেছে। আপনি যে কোনো রাইটারের বই দেখুন না কেন, সমসাময়িক ঐতিহাসিকদের বই দেখুন না কেন, আজিমুন্নেসা বেগম হচ্ছে একজন ধর্মপ্রাণ ভালো মানুষ, কিন্তু তার নামে মুর্শিদাবাদে আসুন, টোটো চালকদের কাছে গাইড থেকে জিজ্ঞেস করুন, পিশাচ, নরখাদক এবং চরিত্রহীনা বলে তাকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এবং এটা কিন্তু কোনো বই নেই, অদ্ভুতভাবে পাবেন না আপনি, এটা কোনো বই নেই, এটা মৌখিকভাবে প্রচার হয়ে গেছে কন্টিনিউ, দিনের পর দিন, বছরের পর বছর, বংশ পরম্পরায়। এই প্রচারটা কারা করলো? উদ্দেশ্য প্রণোদিত। অবশ্যই এটা বুঝে নিতে হবে। যাদের কোনো বড় তৈরি করা মসজিদ নেই, যারা এতিমদেরকে শিক্ষা স্বাস্থ্য নিয়ে ভাবেননি, তাদের খাদ্য নিয়ে ভাবেননি, তাদের নিজস্ব কোনো গৌরব নেই, তারা একটা গৌরবময় ফ্যামিলিকে তো দুর্নাম করবেই। আপনি কোন বংশটা কতটা ভালো বুঝতে গেলে কিচ্ছু না, কোন বংশের মসজিদ কত বড় সেই মসজিদের স্ট্রাকচারটা দেখুন, বুঝতে পারবেন। কাটরা মসজিদের ওখানে সরাইখানা ছিল, সেখানে মানুষজন, বাজার ছিল, সাধারণ মানুষ সেখানে আনাগোনা হতো, মানে অ্যাকচুয়ালি ওটা মসজিদ ছিল ঠিকই, কিন্তু একটা সমাজের একটা মিলন ক্ষেত্র তৈরি করেছিলেন মুর্শিদ কুলিটা, যেখানে সাধারণ মানুষ আসবে, তাদের লেনদেন হবে, তাদের ব্যবসা হবে, তাদের জীবন জীবিকা হবে, যেখানে পড়াশোনা হবে, বহু কিছু চিন্তা ভাবনা করে কিন্তু বিশাল আকারের মসজিদটা তিনি তৈরি করেছেন। তারপর কিন্তু এটা দেখা যায় না, এবং তার অনুকরণ করেছিলেন সরফরাজ খাঁ, তিনি সেটা সম্পূর্ণ করতে পারলেন না। সরফরাজ খানের মসজিদের শুধু ওই কাঠামোটুকুই দেখা যায়, তার আশেপাশে জায়গাগুলো তো সব, এবং মসজিদটা ইনকমপ্লিট আছে, পরের কোনো নবাব যে কমপ্লিট করেনি
তার জন্য একটা অজুহাত দেওয়ার জন্য একটা নতুন গল্প শুরু হয়ে গেল যে ওটা নাকি জিনেরা তৈরি করছিল, এক রাতের মধ্যে তৈরি করছিল, সেই জন্য ওটার হাত দেওয়া যাবে না। হাত দেওয়া যাবে না। কিন্তু এটা পুরো গল্প, মানে অদ্ভুত। এর সাথে বাস্তবতা শুধু বদনাম, মানে পরবর্তী নবাব, মানে একদম মানে বলতে তো দ্বিধা নেই, পরবর্তী নবাব মানে আলীবর্দীর বংশ, হ্যাঁ, তারা কিন্তু একের পর শুধু বদনামই করে গেছে। ওটা 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 একটা ভূতের গল্প। তার সরফরাজের মায়ের নামে হয়ে গেল, তিনি রাক্ষসী ছিলেন, তিনি মানুষ খেতেন, নরখাদক ছিলেন তিনি, মানে কলজে খাকি, মেনলি কলজে খাকি বলা হয়। ওই নরখাদকই হলো, মানুষ মেরে তিনি খাচ্ছেন মানে কলজে খাকি, নরখাদক। সেটাই। তাকে নরখাদক, পিশাচ, ভয়ঙ্কর তাকে তৈরি করে দেওয়া হলো, তাকে এমনকি তাকে ব্যভিচার, চরিত্রহীনা বানিয়ে দেওয়া হলো। কিন্তু কিন্তু ইতিহাস বইগুলোতে বলছেন উনি ধর্মপ্রাণা ছিলেন একদম। আর এই যে জিন দ্বারা তৈরি করা মসজিদ বলা হয় ফাতেমা মসজিদটা, এটা একদম ফালতু কথা, অবাস্তব একটা কথা, অবাস্তব গল্প। সেটা সুজাউদ্দিন তৈরি করছিলেন ধর্মচর্চার জন্য। এবং আপনি খেয়াল করে দেখুন বাকি তার ওই বংশের সবার বড় বড় মসজিদ আছে। আসল কথা হচ্ছে একটা ইনকমপ্লিট মসজিদ আমি কমপ্লিট করলাম না, নবাব হওয়ার পরেও করলাম না, আমার কাছে টাকা ছিল, ক্ষমতা ছিল, চাইলে আমি করতে পারতাম, নামটা সে আগের নবাবের হয়ে যেত, সেই জন্য আমি করিনি। কিন্তু সেই জন্য করিনি এটা বলা ভুল। তাহলে আমার নিজের জন্য আমি করতে পারতাম, আমার নিজের নামে তো একটা বড় করতে পারতাম। কোথায় করেছি? কোথায় আমি এতিমদের দেখেছি? মানসিকতা যে আসলে আলীবর্দী এতটাই বর্গীদের বিরুদ্ধে লড়াই করতে ব্যস্ত ছিলেন, উনি হয়তো সেই সময়টা পাননি। কিন্তু 1752 সালের পর যখন বর্গীদের সাথে এক চুক্তিটা হয়ে গেল, তারপর তো বর্গীদের সাথে যুদ্ধ ছিল না। তখন সিরাজদৌল্লার নবাব না হয়েও নবাবী সমস্ত ক্ষমতা ভোগ করেছেন। অনেকেই বলতে পারেন সিরাজদৌল্লা 1 বছর নবাব ছিল, কিন্তু বাস্তবে তো 1752 সাল থেকে উনি মোটামুটি ক্ষমতাটা ভোগ করছেন। মুর্শিদ কুলি খানকে নবাব হিসেবে আপনি কেমনভাবে দেখেন? ইতিহাস তো বলে তিনি একজন কঠোর শাসক, এবং তার থেকে বড় কথা হচ্ছে উনি রাজস্ব ব্যবস্থাটা, ভূমি রাজস্ব, এই ব্যবস্থাটাকে কিন্তু ঢেলে সাজিয়েছিলেন, এবং যার ফলে উনি প্রচুর পরিমাণ ট্যাক্স তুলতে পারতেন। যদিও সে টাকা বাংলায় থাকতো না, সেটা দিল্লির কাছেই চলে যেত, কিন্তু শাসক হিসেবে কঠোর ছিলেন এবং ন্যায় এবং নিষ্ঠাবান ছিলেন, যেটা কিন্তু মানে খুব এবং ওনার একটি মাত্র স্ত্রী ছিল, হ্যাঁ, যে বহু মহিলার মানে হারেম খুব পবিত্র ছিল ওনার, হ্যাঁ, এবং যেটা আমরা আলীবর্দীর ক্ষেত্রেও দেখতে পাই, এক স্ত্রীতে সন্তুষ্ট। বা মুর্শিদ কুলি খাও ছিলেন, এবং উনি নিয়মিত কোরআন লিখতেন, একজন ধর্মপ্রাণ ছিলেন। যদিও তার পরিচয় পাওয়া যায় তিনি একসময় হিন্দু ছিলেন, সেখান থেকে পরে কনভার্টেড হয়ে মুসলিম হন। কিন্তু যাই হোক, অনেকেই ওনার পূর্ব নাম হিসেবে একটা নাম উল্লেখ করে আর কি, হ্যাঁ, সূর্যনারায়ণ মিশ্র বা এই জাতীয় কিছু একটা এটা কি নাম। কোনো ঐতিহাসিক ভিত্তি আছে? এর কোনো তো কিছু পাওয়া যায় না। মানে এটা শুরু হলো করতে, মানে কারা মনে করছে, কারা তৈরি করলো সেটাও আশ্চর্য। বুরহান প্রদেশের জন্ম, এটা অনেক ঐতিহাসিক বইয়ে আছে। তাকে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, সেটাও হয়তো কিছু কিছু ঐতিহাসিকরা লিখেছেন। কিন্তু সূর্যনারায়ণ মিশ্র, এইরকমভাবে একদম পদবি দিয়ে এইভাবে নাম, একটা দাসের নাম তখনকার ঐতিহাসিকদের পক্ষে কি লেখা সম্ভব ছিল? সেটাই। বা কোনো বই কি আছে, কোনো ঐতিহাসিকের বই আপনি পেয়েছেন? না, সেরকমভাবে পাওয়া যায় না, কারণ এমনিতেই মুর্শিদাবাদের ইতিহাস প্রচুর বিকৃত হয়েছে তো, আর নাটক, নোবেল ইত্যাদি যাত্রাপালার মাধ্যমে তো বহু বিকৃত হয়ে গেছে। আমার যেটা ধারণা আর কি, আমি যেটা দেখেছি, ওখানকার একজন অশিক্ষিত গাইড, বয়স্ক গাইড, তিনি এটা প্রচার করে যেতেন, মানে রশনিবাগের গাইড। হ্যাঁ, আপনি এসে নিয়ে একটা ভিডিও করেছিলাম। উনি কিন্তু বলেছিলেন যে উনি কোনো বইয়ে পাননি, উনি বংশ পরম্পরায় নাকি জেনে এসেছেন। উনি আবার সূর্যনারায়ণ, উনি দর্পনারায়ণ মিশ্র। হ্যাঁ, অ্যাকচুয়ালি দর্পনারায়ণ কিন্তু কানুনগোদের, হ্যাঁ, দেওয়ান ছিল নবাবদের, হ্যাঁ, সেই নামটাকে উনি গুলিয়ে ফেলেছিলেন। একদমই তাই। মানে আমার মনে হয় ইতিহাসগুলো এইভাবেই বিকৃত হয়েছে, একজনের মাধ্যমে আরেকজন। টুরিস্টরা যখন এসেছেন, তাদের কম পয়সায় একজন গাইড দরকার ছিল। তো কি করেছেন, যারা টোটো, তখন তো টোটো টাঙা চালক ছিল, টানা চালককেই 10 টাকা বেশি দিয়ে গাইডের কাজটা করিয়েছেন। এবার তারা কি করবেন, তারা যা শুনেছে, চায়ের দোকানে বসে যা আড্ডা, এবং রোমাঞ্চিত করার জন্য যা যা বাড়িয়ে বলা দরকার সেরকম বাড়িয়ে বলেছে। এবং দেখুন, ক্ষেত্র বিশ্লেষণ করে যারা ইতিহাস লিখেছেন সেই সময়ে, কারণ যারাই লিখেছেন তারাই করে সেইভাবে নবাবী আমলে তাদের জন্মগ্রহণ হয়নি, পরবর্তীকালে যারা লেখক তারা ক্ষেত্র বিশ্লেষণ করেছেন, সেখানে গেছেন, মানুষের সাক্ষাৎকার নিয়েছেন, তারা কি জানেন সেটা শুনেছেন, সেগুলো লিপিবদ্ধ করেছেন, পরবর্তীকালে সেগুলোই শিলমোহর পরে তকমা পড়ে গেছে। একদমই তাই। হ্যাঁ, তো সেই হিসেবে যে গল্প গুজবগুলো ঢুকে গেছে সেইভাবে। হ্যাঁ, স্বাভাবিক। যদি এমন হতো যে অমুক বইয়ের রেফারেন্স থেকে একটা তথ্যটা দিয়ে আসতো,
তাহলে হয়তো এইভাবে ভুল তথ্য আবার কি তাদের দ্বারা বই লিখিত হয়েছে এবং সেই বইয়ের রেফারেন্স দিয়ে পরবর্তীকালে আবার লেখকরা লিখছেন, তখন তিনি বইয়ের রেফারেন্স দিচ্ছেন, কিন্তু কোনো আকর গ্রন্থে নেই, কিন্তু আকর গ্রন্থে পাওয়া যাচ্ছে না কোনো আকর সেই সমসাময়িক মুসলিম রাইটারদের বইয়ে বা ফার্সি বা ইংরেজ রাইটারদের বইয়ে কিন্তু সেই জিনিসগুলো পাই না আমরা। শোনা যায়, জানা যায়, লোকমুখে প্রচলিত আছে, এইভাবেই গল্পগুলো পরপর পরপর চলে আসছে। এইবার আমি বলি, আমি ওনাকে খুব পছন্দ করি, তার কারণ ভদ্রলোক এখানে রাজধানীটা শুরু করলেন, লড়াইটা অনেক ছিল, সেই সময় জমিদারদের বিরুদ্ধে গিয়ে তিনি যথেষ্ট পরিমাণে ট্যাক্স কালেক্ট করলেন, রাজস্ব ব্যবস্থার পুরো নতুন করে শুরু করলেন। এডিট করা খুব সহজ, একটা কিছু চলছে একটু সংস্কার করলাম, একটু পরিবর্তন করলাম, এটা অনেক সহজ, কিন্তু উনি সমস্ত সিস্টেমটা নতুন করে তৈরি করেছিলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, সেই সময় কিন্তু আইনের শাসন ছিল, কেউ কোনো খারাপ কাজ করার আগে 10 বার ভাবতো। একদম। আজকের দিনে কিন্তু মব হচ্ছে, দলগতভাবে কোথাও কোনো রকম কিছু হলে দলগতভাবে অনেক বেআইনি কাজ হচ্ছে। মুর্শিদকুলি খান কিন্তু ছিল একদম বরখাস্ত করতেন না। সেই সময় যদি কেউ খারাপ কাজ করতো তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হতো। তো ওই হিসেবে কিন্তু আমি মুর্শিদকুলি খানকে খুব পছন্দ করি। মানে আইনের ব্যবস্থাটা খুব দরকার, বিশেষ করে মধ্যযুগে আইনের ব্যবস্থাটা উনি এত সুন্দরভাবে করেছিলেন, সেটা আমি ওনাকে খুব শ্রদ্ধার ইসে দেখি। এবং মানুষ অপরাধ করার আগে অনেকবার ভাবতো, কারণ জানতো অপরাধের যে কোনো অপরাধেরই শাস্তি যেন প্রায় মৃত্যুদণ্ডই ছিল, এমন একটা ব্যাপার ছিল। এবং সেই মৃত্যু বা সেটা খুব কঠিন ব্যাপার ছিল। যেমন কুঠারিয়া বলে একজনের কথা পাওয়া যায়, কাটোয়ার ওইদিকে যিনি থাকতেন, একজন ফৌজদার, তিনি কুঠার নিয়ে সঙ্গে একজন থাকতেন, যে অপরাধ করলে তাকে সেইখানেই মানে ফয়সাল অন দ্য স্পট অনেকটা যেন সেখানে কুঠার দিয়ে বা কুড়ুল দিয়ে দেহকে 2 আধখানা করে 2 টুকরো করে দেওয়ার মতো শাস্তি, মানে সাংঘাতিকভাবে যন্ত্রণাদায়ক শাস্তিগুলো ছিল। হ্যাঁ, এই শাস্তিগুলো হয়তো আমাদের ভয় লাগে, কিন্তু এটাও সত্যি কথা, ওই শাস্তির ভয়ে কিন্তু অপরাধ সংখ্যা কমে গেছিল একেবারে। চোর ডাকাত মানে সেই সময় যেটা পাই ইতিহাসে, অপরাধ একদমই কমে গেছিল মুর্শিদকুলি। আপনি আজকের মানবিকতা দিয়ে যদি সেই সময় কি বিচার করেন তাহলে কিন্তু হবে না, সেই সময় হয়তো এটা প্রয়োজন ছিল আমার মনে হয়। তারপর সুজাউদ্দিন নবাব হলেন, তিনিও কিন্তু খুব প্রজাপরায়ণ নবাব ছিলেন একদম। তার মৃত্যুতে মানুষজন কান্না করেছে, এটা কিন্তু নবাবদের ক্ষেত্রে খুব একটা কমন নয়। এবং তিনি জন্মদিনে তুলট উৎসব করছেন, নিজেকে দাড়িপাল্লায় মেপে তার ওজন সমেত যত হতো সেগুলো সমস্ত গরিব দুঃখীদের উনি বিলিয়ে দিতেন, সোনা দায় না গয়না গায়ে। এই তুলট উৎসবের কথা কিন্তু আমরা পাই সুজাউদ্দিনের সময়, যেটা এটা পরবর্তী নবাবদের ক্ষেত্রে কোনো নবাবের মধ্যে এটা পাইনি। এই যে দান ধ্যান করতেন, সাধারণ মানুষকে বিলিয়ে দিতেন, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমরা পাই। সারফরাজ খান অনেক সরল সুযোগ পাননি, তিনি সুযোগ পাননি। কিন্তু আরেকটা ব্যাপার, এটাও সত্যি কথা, উনি এদের মতো অতটা দক্ষ হয়তো ছিলেন না। উনি সরল সাদাশীতে মানুষ ছিলেন, কিন্তু নবাব হতে গেলে যে দক্ষতা প্রয়োজন, যে কূটনৈতিক জ্ঞান যেটা দরকার, সেটা সেই জায়গায়, বা সুশাসক হতে গেলে যে শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যে দক্ষতা প্রয়োজন, সেটা হয়তো সারফরাজ খানের ছিল না। কিন্তু ওনার মধ্যে সে দয়া মায়া এটা উনি মা থেকে পেয়েছিলেন, কারণ তার মা খুব ধার্মিক ছিলেন, একদম আজিমুন্নিসা বেগম। হ্যাঁ, এবং তার মায়ের কাছ থেকে কিন্তু এই স্বভাবটা তার মধ্যেও ছিল। তিনি অন্য কেউ অসুস্থ হলে তার জন্য তিনি রোজা রাখতেন। এটা অদ্ভুত ব্যাপার যে মানে নবাব কার কি হলো তাতে আমার কি এসে যায়, কিন্তু তা নয়, উনি ওনার কোনো কাছের মানুষ হলে রোজা রাখতেন উনি। এটা ভাববার বিষয়, এই বিষয়গুলো। কিন্তু এই যে মানবিক দিকগুলো, সেগুলো কিন্তু অনেক পরবর্তীকালে নবাবদের মধ্যে আমরা সেভাবে আর পাই না। যাই হোক, অনেক দিন পর মুর্শিদাবাদ নিয়ে একটু আলোচনা হলো। দীর্ঘদিন মুর্শিদাবাদের চর্চা সেভাবে করা হয়নি। আজকে পরীক্ষিত বাবুকে কাছে পেয়েছিলাম, এটা আমার কাছে সত্যিই খুব আনন্দের। উনিও সময় দিতে পেয়েছিলেন, বহু ব্যস্ততার মধ্যেও উনি আজকে মানুষ বাংলার পডকাস্টে উনি এসেছিলেন। আসলে এটা কিন্তু আমার জন্য খুব ভালো লাগার একটা, খুব সুন্দর সময় কাটলো। এরকম আড্ডা যদি মাঝে মাঝে হয় আমার ভালোই লাগবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব শিগগিরই আবার আসবো নতুন কিছু বিষয় নিয়ে এই পডকাস্টে। আবার দেখা হবে। নমস্কার।